সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে, সরাসরি। আমি পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয়, তাও অহেতুক। কোন সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো, ঝামেলা করতো, যে হ্যাঁ তাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে, তা না। কালকের কর্মকাণ্ড দেখে, পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে। এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও, তোমরা কি লুকাতে চাও জাতির কাছে, সেটা আমাদের কাছে স্পষ্ট করো, ক্লিয়ার করো। সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না। আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো, যারা মার খেয়েছেন, যারা রাস্তায় আছেন, তারা আরো 2টা করে ক্যামেরা ফিট করেন এবং প্রস্তুত থাকেন। এভাবে মার খেয়ে আমাদের পড়ে থাকলে চলবে না, আমাদের প্রতিবাদ করে থাকতে হবে। আমি ছিলাম লাইভে, তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা, এটা ছিল আমার ভুল। এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয় এবং একটু পরেই সে এসে সজোরে আমার উপরে আঘাত করে, যেটা সরাসরি লাইভেই ছিল, আপনারা দেখেছেন। আমার হাতের এখানে আঘাত করে, পরবর্তীতে তিনি আরো 1-2টা আঘাত করেন, যেখানে আমার ফোনটা পড়ে যায়। যখন আমি তুলতে নিচে যাই, তখন একসাথে তারা 4 থেকে 5 জন মিলে আমাকে পেছন থেকে আঘাত করে। আমার চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে লাথি দিয়েছে পুলিশের সদস্য, এবং তার থেকেও বড় কথা, আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে, আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি, কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন, আর সেই কারণেই আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে। আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই, বাংলা মোটরে যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে, তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি কেন মারছেন, সাথে সাথে আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাথি দেয়। তার ভিডিও চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে। গতকালকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর নেককারজনকভাবে হামলা করা হয়েছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের মৌন সম্মতি ছিল এখানে। ডিসি মাসুদ মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখছি, আপনি কি এসি রুমের বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে পা হয়েছে, সেটা আমি দেখছি। এটা কখনো হতে পারে না। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে নেককারজনক হামলা। এটা কখনো আরো সাংবাদিক যখন স্বাধীন সাংবাদিকতা করতে যাচ্ছে, সেখানে তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে, তাদের উপর হামলা করছে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকে, এই কাজগুলো পুলিশের যেসব সদস্যরা অতি উৎসাহিত হয়ে করেছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং কাজ করেছে সেটির শাস্তির মুখোমুখি করতে হবে। মানমুখী হয়ে উঠলেন কেন? এটা হলো প্রথম রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন হলো, যেই পুলিশ বাহিনী কি এটা করা হয়েছে, এটা কমপ্লিটলি একটা পরিকল্পিত। কাদের কাদের সাথে প্রথম পরিকল্পনা করেছে ওখানে তারা ইউনূস সাহেবকে যা বলেছে আর তারা যা করেছে, দুইটার মধ্যে ফারাক আছে। সে অপরাধ বোধ ঢাকতেই কেউ যখন তাকে রেস্কিউ করতে আসছে যে তারা ইনকিলাব মঞ্চকে খেলে দিয়ে আসবে, উনি হয়ে গেছেন। কিন্তু ওনারা যে কি প্ল্যান করে আসছে এটা ইউনূস সাহেব জানেন না। পরিণতি কি হয়েছে? পরিণতি রাত হতে হতে যত উনি কি বললো জানি না, তবে ইউনূস সাহেব জানে না। ইউনূস সাহেবের বাসার সামনে থেকে শুরু করে এখানে দিন থেকে রাত পর্যন্ত পুলিশ পিঠায় এক করে দিল সাংবাদিকদের। আমার তো মনে হয় সকল কিছুই ইউনূস সাহেব জানে এবং ইউনূস সাহেবের তত্ত্বাবধানে ঘটনাগুলো ঘটতেছে। দেখলি ছেলে মেয়ে নির্বিশেষে, মেয়েদের আরো বেশি করে ঠিক একই হয়ে তারা পিটেছে। হয়তো কাঁদানো গাছ ছুটছে, সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে বা দুটো ছেলে রাস্তার ধারে দাঁড়ায় আছে, হঠাৎ করে ওখান থেকে গিয়ে তাদেরকে পিটানো শুরু করলো। মূল ঘটনা শেষ, বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই। এরপরে হঠাৎ মনে হল, সাথে সাথে দেখা যাচ্ছে যদি এই বিএন টাইপ পুলিশ যদি থাকে 5 জন, ওর ভিতরে একজন এসে থামাচ্ছে। আবার এই থামাচ্ছে যেটা, এইটা হলো তাদেরকে রেখে দেওয়া হয়েছে যে ওরা মারবে আর তোরা গিয়ে একটু থামাবি, বেশি না হয়ে যায় যেন। সো এটা এইভাবে সাজানো হয়েছে একটা পুলিশ বাহিনী।
আগেটা ছিল পুলিশের পোশাক, এখন হয়ে গেছে গার্ডের পোশাক। এর আগে ইনকিলাব মঞ্চ দিনের পর দিন শাহবাগ দখল করে থাকছে না, তখন তাদের না করে নাই, এখন না করতেছে। কেন? তারা তো জানে না। এখন যখন আপনি এবার থামাই দিচ্ছেন, তখন তাদের একটা শিক্ষা হয়েছে, না তাহলে কর্তা ব্যক্তিদের বোধহয় চিন্তা ভাবনা কিছু চেঞ্জ আসছে, যে এখন তারা আইনটা আমাদের জন্য প্রয়োগ করবে। আগামীতে দেখবেন আর যাবে না এভাবে। হিসাবটা একদম সিম্পল। ওরা তো জানতো না যে কোন সময় যে ওনাদের চিন্তা চেঞ্জ হয়ে গেছে, জানতো না। তো না জানার কারণে এই ঘটনা ঘটছে। আগামীতে দেখেন আর হবে না এটা। আপনি কি এমনটি বলছেন যে সময় ব্যবধানে যেই নিয়ম সেগুলো পাল্টেছে? নিয়ম আগের মতো আছে, নিয়মের প্রয়োগ পাল্টেছে, প্রয়োগের ভিন্নতা এসেছে, তাই? যেমন আগে তারা মনে করতো যে ও আমার চাচা হয়, ও আমার ভাতিজা হয়, তো চাচা ভাতিজাকে অ্যাটাক করতো না। ভাতিজা পর হয়ে গেছে, কি করবেন আপনি? আগেটা ছিল পুলিশের পোশাক, এখন হয়ে গেছে গার্ডের পোশাক। আপনি কি বলবেন? অনেকে আমাকে বলে। মূলত ইনকিলাব মঞ্চের যে দাবিটি তারা নতুন করে উপস্থাপন করেছিল সেটি ছিল যে হাদি হত্যার একটি ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করতে হবে এবং সেটা জাতিসংঘকে ইনভাইট করে তাদের মাধ্যমে। এটি তারা এই দাবিটা তারা ইউনুসের কাছে জানানোর জন্য তারা যমুনা অভিমুখে রওনা, এবং তখনই পুলিশ তাদের যে গতকালকের যে একটি দৃষ্টান্তমূলক ঘটনা পুলিশ ঘটিয়েছে সেটি যাত্রা শুরু করে, এবং সেটি মনে হয় গুলি দিয়ে শুরু হয়, এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবির সেই প্রথমে গুলিবিদ্ধ হয়, এবং আরও কিছু নেতাকর্মী, জামাতের নেতাও এর মধ্যে আছে, তারা আহত হয় এবং গুলিবিদ্ধ হয়। এখন প্রশ্নটা তখন চলে আসে যে পুলিশ কেন গতকালকে এই ধরনের একটি অবস্থানে গেল। অবস্থানটা যে খুব সর্বোচ্চ একটা অবস্থান তারা নিতে চেয়েছে, এই ধরনের দাবি তো বাংলাদেশে চলেই আসতেছে। এরা তো কোনো ভাঙচুর করেনি, এরা তো ইউনুসের বাসার মধ্যে অনধিকারে প্রবেশও করেনি, তাহলে হঠাৎ করে তাদের এই ভূমিকার পিছনে মানে কারণটা কি? এই কারণটা বুঝতে পারাটা খুব জরুরি। হয়তো পুলিশ তাদের সর্বোচ্চ ক্ষমতা দেখাচ্ছে আগামী ইলেকশনকে কেন্দ্র করে, অথবা ইনকিলাব মঞ্চকে কি এখন তারা ভয় পাচ্ছে, ডক্টর ইউনুস ভয় পাচ্ছে? এর নেপথ্যে নেতৃত্বে কে আছে, কে কমান্ড করছে? পুলিশ তো নিজে এরকম অ্যাকশনে যাবে না তার পিছনে কোনো ইনস্ট্রাকশন না থাকলে। পুলিশ কমিশনার সে তো খুবই ভদ্রলোকের মতো আচরণ করতো, চেহারা ভদ্রলোকের মতো, মোটা সোটা একজন মানুষ, কিন্তু কালকে তিনি একটা কালার গেঞ্জি পরে রাস্তায় নেমে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন। তাসলিম যারা এ বিষয়ে কথা বলেছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ 30 জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি জাবের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন। 6 ফেব্রুয়ারি বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষ হয়। সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চ জানায় জাবের ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পালানো হয়েছে। হাদি হত্যা তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাস যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এই সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়। এমন পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের জাবেরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি জানান, আব্দুল্লাহ আল জাবেরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। 6 ফেব্রুয়ারি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। ফেসবুকে তাসনিম যারা লেখেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ এখানে প্রশ্নটা তখন চলে আসে যে গুলি করার মতো সিচুয়েশন কি তৈরি হয়েছিল? আর সেই গুলিটা যখন করাই হলো, তখন কি বর্তমান ইনকিলাব মঞ্চের যে প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ যিনি
অর্থাৎ এই জাবের, তার গায়ে লাগলো, তার পায়ে লাগলো, এটা কি এক ধরনের টার্গেট ফায়ারিং? তার মানে তারা ইনকিলাব মঞ্চকে থামিয়ে দিতে চাচ্ছে এবং ইনকিলাব মঞ্চকে থামিয়ে দিয়ে অন্য বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনকে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে। কিন্তু এই পুলিশের ড্রেস এমন কেন? বাংলাদেশে পুলিশের ড্রেস, ওটা কি পুলিশ নাকি ফায়ার ব্রিগেড নাকি রাস্তার দারোয়ান? এটার মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয় আসলে। শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। তিনি আরো উল্লেখ করেন, জাবেরের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও তেগ যেন বৃথা না যায়। ইনকিলাব মঞ্চের সকল ন্যায্য দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। শেখ ফরিদ, এটিএন নিউজ। কালকে পুলিশ শুধু লাঠিও পিটায়নি, তারা খুব অদ্ভুত জন্তুদের মতো চিৎকার চেঁচামেচি করছিল এবং জন্তুদের থেকে মানে বস্তি বা একেবারে নিম্ন পর্যায়ের যে সকল গালি আছে তাদের মুখে সেই গালি কিন্তু বারবার কালকে শোনা গিয়েছে বলে মনে হয়েছে। আসলে এই গালিগুলো তারা ব্যবহার করছে এবং বিভিন্নভাবে চিৎকারও তারা করছে, অনেকটা পশুর মতো চিৎকার বলা যেতে পারে। সম্ভবত সাংবাদিক ছিল, কোন এক সাংবাদিককে বলছে, এই লক খোল, খোল শিগগিরই লক তোর মোবাইলের। সম্ভবত ওই পুলিশের ফ্যামিলির বা ওয়াইফের বা প্রেমিকার হয়তো কিছু গোপন ভিডিও টিডিও থাকতে পারে মোবাইলে। সাধারণ মানুষ এটি দেখলে কি ভাববে? আমার তো মনে হয় ওই পুলিশের ওয়াইফের গোপন কোনো ভিডিও আছে। এখনকার পুলিশরা মনে হয় এক ধরনের পশু শ্রেণীর আচরণ করছে। সাংবাদিকের উপর হামলা কেন? সাংবাদিকের উপর হামলা কেন? আমার বাসা মালিবাগ, আমি আমার বাচ্চাকে চাই, আর কোনো গুলি চাই না, আর কোনো টিহার চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমরা কোনো সহিংসতা চাই না। আমরা আজকে দুপুরে পরবর্তী সময়ে দেখলাম যে ইনকিলাব মঞ্চের এক সদস্যের উপরে তারা হামলা চাইছে। এই হামলার চালার প্রেক্ষিতে কিন্তু উত্তেজিত জনতা এই ব্যারিকেড ভেঙে দেয়। পরবর্তীতে বাংলা মোটরে আমাদের অসংখ্য গণমাধ্যম কর্মীদেরকে উপর তারা মারার একটাই রিজন হলো যে আমরা ওখানে দেখতে পেয়েছি একজন পাগল উন্মাদ ভবঘুরে তার উপর কিন্তু পুলিশ কিন্তু আক্রমণ করে। সেই ফুটেজ আমরা নিতে গেছিলাম। সেই ফুটেজ নেওয়ার এক পর্যায়ে কিন্তু পুলিশ কিন্তু আমাদের উপরে কিন্তু চড়াও হয়। তো এই যদি হয় তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদের মাধ্যমে কিভাবে সম্ভব? আমরা তো তাদের বিপক্ষে না। আজকে কতবার হামলা করেছে অনুমানিক? অসংখ্য ভাই। আমরা ওই রকম ভাবে ইনজুরি না বলে হসপিটালে যাইতে পারেন, দায়বদ্ধতার জায়গা থেকে এখনো আছি। আপনি দেখেন প্যান্ট ছিঁড়ে গেছে, আপনি দেখেন স্পষ্ট ভাবে। আমি যদি আপনি দেখাতে পারতাম পুরোটা, তাহলে বারে দেখেন এখানে কি অবস্থা। এরা খুব ভালো গাড়ি দেওয়া শিখেছে। এই খাকি নতুন ড্রেসের সাথে কি গাড়ি। রাজনৈতিক অবস্থা বিশেষ করে 12ই ফেব্রুয়ারি ইলেকশনকে সামনে রেখে, তাহলে এই ইলেকশনটাকে পুলিশ তার মতো করে ব্রুটালি এটাকে হ্যান্ডেল তারা করতে চাবে। তাদের
পিছনে যে নির্দেশ আছে যাদেরকে সহায়তা করার জন্য তাদের জন্য, এবং সেটারই এটা একটা ট্রায়াল ছিল বলে ধরে নেওয়া যেতে পারে। কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে তারা। কিছুক্ষণ পর টিএসসি, কাঁটাবন, মৎস্য ভবনের দিক থেকে ফের সংগঠিত হয় বিক্ষোভকারীরা। 1.5 ঘন্টা সংঘর্ষের পর আবারও শাহবাগে অবস্থান নেয় তারা। এ দফায় সংঘর্ষে 30 থেকে 35 জন আহত হয় বলে দাবি করে ইনকিলাব মঞ্চ। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে, হঠাৎ করে দেখলাম যে ওরা তেড়ে আসতেছে বা একটা গ্রেনেড হামলা করার চেষ্টা করছে। এগুলো কে অধিকার দিয়েছে তাদেরকে? আমার প্রশ্ন। আমার বাচ্চাকে খুঁজে বের করতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে, আমি আমার বাচ্চার কার কিনতে আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে, আমার 6 বছরের বাচ্চা ছিল। রাত 8:30টায় যমুনায় সাক্ষাৎ করতে যান ডাকসু নেতারা। সেখান থেকে বের হয়ে ডাকসু জিএস এস.এম. ফরহাদ অভিযোগ করেন, প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা নির্বাচন বানচাল করতে এ হামলা চালিয়েছে। হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে আলটিমেটাম দেয় ডাকসু নেতারা। অন্যদিকে আবার উল্টা দিকেও যুক্তি আছে। কেউ কেউ বলছে হাদির ইনকিলাব মঞ্চের এই মুহূর্তে জাতিসংঘের তত্ত্বাবধানে হাদির বিচার চাওয়ার জন্য এটা রাইট সময় ছিল না, এটা ইচ্ছা করে করেছে। হয়তো ইনকিলাব মঞ্চের পিছনে যারা আছে, ইট কুড বি জামাত আর এনি আদার অর্গানাইজেশনস। হঠাৎ করে এই হাদির বিষয়টা আসলো কেন? গুনে গুনে তো এই গভর্নমেন্টের মেয়াদ আছে আর 5 দিন, নির্বাচন পর্যন্ত আরো 3 দিন, 8 দিন, সর্বোচ্চ 10 দিন। তো 10 দিনের মধ্যে কি বিচার দাবিতে হঠাৎ করে নামলো কেন? যমুনা ঘেরাও কেন? এটা কি নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য, নাকি সত্যি সত্যি মানে হাদির বিচারের দাবিতে, মানে রাজনীতির বাইরে না? আমি বললাম যে ভাই, রাজনীতির বাইরে না, যারা ওই পার্টিসিপেট করছে এটা তো সবাই সক্রিয় জামাত শিবিরের কর্মী। তো এটা রাজনীতির বাইরে না কেন? নিশ্চয়ই রাজনীতি আছে। আচ্ছা, কি রাজনীতি আছে আমরা একটু শুনি। এই ইনকিলাব মঞ্চের অন্যতম নেত্রী সুরভি, চেনেন তো? খুবই অসাধারণ এক নেত্রী, যাকে গ্রেপ্তার এবং কারাগারে যাওয়া মাত্রই জামিন হয়েছিল এবং রাতের বেলায় নাহিদ ইসলাম যার বাসায় গেছিল। শোনেন তিনি কি বলছেন, শোনেন। নির্বাচন হবে না, ইন্টারিম, তুমি চলে যেও না। সুরভির আকুতি। আচ্ছা, আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, দেখছেন তো, উনিও এসে হাজির হয়েছে। উনি কি বলতেছেন? সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের উপর হামলা চালিয়ে, একটা বিশ্বাস যে পিটুনি খাইলো সুরভি, সে বলতেছে এই নির্বাচন হবে না, ইন্টারিম, তুমি চলে যেও না। মানে ইউনূস থাকলেই ভালো। কেন ভালো সেটা ব্যাখ্যা দিচ্ছি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে সরকারের একটা মহল নির্বাচন বানচালের। ব্যাখ্যাটা এরকম নাও হতে পারে। হয়তো সুরভি বলেছে যে এরকম পুলিশের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না, তবে সেখানে আবার ইন্টারিম তুমি চলে যাও না কথাটা আসবে না। আসলে বাংলাদেশটা এখন একটা চরম বিশৃঙ্খলতার মধ্যে আছে, এবং বাংলাদেশটা আসলে কে চালাচ্ছে, পদ্মার অন্তরালে কোন কোন শক্তি আছে, ডক্টর ইউনূস আমেরিকার কতটুকু স্বার্থ হাসিল করার জন্য তিনি তাদের আমেরিকার কথা মতো কাজ করছেন, এই জিনিসগুলো আসলে পরিষ্কার না। কালকে পুলিশের যে পশু সুলভ ক্রুদ্ধ গর্জন করে, পশুর মতো মানুষ অনেক ক্ষেত্রে করে এটা, সেরকম আচরণের পরে এখন ডিসি গণমাধ্যমের কর্মীদের উপর হামলার কারণ ব্যাখ্যা করতে একটা দায়সারা বক্তব্য দিয়েছে। আসলে এটা তো ছিল তাদের একটা প্র্যাকটিস। তারা যে ডক্টর ইউনূসের মতো একজন সুশীল প্রধান উপদেষ্টার অধীনে বিশেষ গাড়ির প্রশিক্ষণ পেয়েছেন, বিশেষ পোশাক পেয়েছেন, সেটি কিভাবে মানুষের উপর ব্যবহার করা হবে সেটির একটি প্র্যাকটিস ছিল। দেখা যাক ডিসি কি বলে। যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন, জনশৃঙ্খলা রক্ষা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা এবং সংলগ্ন এলাকাসমূহে যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি পূর্ব থেকে নিষেধ ছিল। তৎসত্ত্বেও কিছু ব্যক্তি এই নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। তখন আমরা নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে ছত্রভঙ্গ করি। হয়তো এই প্রেক্ষিতে অনেকে আহত হয়ে থাকতে পারেন, আমাদের বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এটা আমরা কোনোভাবেই এটা ইচ্ছাকৃত না। এটা যেহেতু একটা অনেক লোকজন ছিল এখানে, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দু একটা ঘটনা ঘটেছে, এগুলা সম্পূর্ণ এইগুলা তো ডিসি সাহেবের কথার কোনো মূল্য আছে? মূল্য নাই, কারণ এই আক্রমণটা শুরুই তো হয়েছে গুলির মাধ্যমে এবং অন্তত 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এরা আসলে পুলিশের না, এদের ড্রেস থেকে শুরু করে এদের যে যারা এদেরকে এখন চালাবে, এরা হচ্ছে নতুন কোন একটা প্রজাতি হবে, নিউ স্পেসিমেন।